আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, সুস্থ আছি এবং আমরা এবার ভয়ঙ্কর রকমের একটা ক্লাস নিতে যাচ্ছি। তো আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা পড়াশোনায় প্রবেশ করছি। আজকের সামান্যটুকু মনোযোগ বিঘ্নিত ঘটা মানে হচ্ছে আপনি অনেক কিছু একসাথে মিস করে ফেলবেন। আবারও বলছি, আগে সদরে বলছি, সামান্যটুকু মনোযোগ বিঘ্নিত ঘটা মানে অনেক কিছু মিস করে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে আলোচনা করব। পারফেক্ট টেন্স, বিশেষ করে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে যদিও দিনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের জন্য, যদি সময় পাই পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব, আর ফিউচার পারফেক্ট যদি বাস্তব জীবনে তো কাজে লাগে না, তারপর আমরা ছোট্ট করে দেখবো। তাহলে মূল বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করা। এবং আমরা বারবার কিছু দামি কথা এখানে লিখছিলাম। দামি কথা নাম্বার 1, ডু ডাজ ডিড এর পরে কি হয়? ডু ডাজ ডিড এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা হয় ভার্ব অন, অর্থাৎ যে ডু ভার্ব গুলো আছে এই ডু ভার্বের পরে কি সর্বদাই যদি ভার্ব আসে ভি1 হয়। 2 নম্বর যে হ্যাভ ভার্ব গুলো আছে, কি ভার্ব? হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এদের পরে যদি কোনো কারণে যদি ভি মানে ভার্ব আসে সেটা অবশ্যই কি হয়? ভি3 হয়। এবং এখানে আমরা সাথে একটা গেটও লিখেছিলাম। তার মানে কি হয় হোক না হয় না, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে এবং তারপরে যদি কোনো ভার্ব বসাতে হয় সেটাকে আমরা কি ভার্ব বসাবো? ভি3। তাহলে সাপোজ বিষয়টা এমন যদি থাকে কুড হ্যাভ, তাহলে এরপরে যদি ভার্ব আসবে সেই ভার্বটা কি হবে? অবশ্যই ভি3 থাকবে। এই হ্যাভ একাইও থাকতে পারে, তার সাথে বডিগার্ড নিয়েও থাকতে পারে। আগে শুধু যখন খুড ছিল, এই খুডটা কি ভার্ব ছিল বলুন তো? যখন এর সাথে হ্যাভ যুক্ত হলো তখন কি হয়ে গেল? হ্যাভ ভার্ব। এই জন্য হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোকে বলে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে এটা অবশ্যই ভি3 হয়, রাইট? সো আজকে আমরা আরেকটা জিনিস অ্যাড করি, সেটা এর প্যাসিভটাই। এর প্যাসিভ কি? পৃথিবীতে প্যাসিভ চেনার একটাই ওয়ে, বি ভার্ব প্লাস ভি3। আগে ছিল এটা হ্যাভ, মানে কি ভার্ব? হ্যাভ ভার্ব। তাহলে এটাকে যদি আমি বি ভার্ব করতে চাই তাহলে কি হবে? হ্যাভের সাথে কখনো বি হবে না, কি হবে? হ্যাভের সাথে ভি3 হয়। তাহলে বি হচ্ছে কি ফর্ম? বেস ফর্ম। আমরা জানি বেস ফর্ম। আর অ্যামিস আর কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। অ্যামিস আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আপনার রাইট ফর্ম অফ ভার্বের যে ওই যে লিস্ট গুলো থাকে সেখানে দেখবেন যে বি লেখা, ব্র্যাকেট দিয়ে অ্যামিস আর লেখা। তাহলে এখানে বিটাই হচ্ছে বেস ফর্ম এবং এই বি থেকে আর বাচ্চা কাচ্চা বর্তমানের ক্ষেত্রে অ্যামিস আর, অতীতের ক্ষেত্রে কি হয়? ওয়াজ অথবা ওয়ার। আর ফিউচারের ক্ষেত্রে আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে হচ্ছে কি হয়? বিন হয়, তাই না? এই বিনটাই তো হচ্ছে ভি3। তার মানে হ্যাভের পরে হ্যাভ এমন একটা বৈশিষ্ট্য আছে এই ভার্বের, এরপরে যে ভার্বই আসুক না কেন সেটা ভি3 বসতেই হবে। এর জন্য আমরা বি না বসিয়ে কি বসাবো? বিন বসাবো, রাইট? এটা হচ্ছে বি ভার্ব। তাহলে এই সম্পূর্ণটা মিলে কি হয়ে গেল? বি ভার্ব, তাই না? তাহলে এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে এই জিনিসটা কিছুই না, এরপরে আমরা জাস্ট একটা কি আনবো? ভি3 আনবো। তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ফিউচারেরটা আমরা একটু লিখতে পারি, নাও লিখলে কোনো সমস্যা নাই, আচ্ছা লিখেই ফেলি। উইল হ্যাভ। এগুলো আসলে কিছুই না। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব, আর উইল হ্যাভ হচ্ছে ফিউচার পারফেক্ট অক্সিলারি ভার্ব। তাহলে এগুলোর সাথে যদি আমরা যদি প্যাসিভ করতে চাই এদের পরে কি হবে বলুন দেখি? এটা তো ভি3 তে অ্যাক্টিভ, তাহলে তো আগে এগুলোকে বি ভার্বে পরিণত করতে হবে না? আগে আগে বি অ্যাড করতে হবে, তারপরে আমরা কি আনবো? এই যে ভি3, তাই না? বিন বাদ দিয়ে শুধু কিন্তু এটাই, এখানে আমরা জাস্ট উইল হ্যাভটা অ্যাড করে দিই। উইল হ্যাভ, এরপরে হচ্ছে ভি3। আর এটাকে যদি প্যাসিভ করতে চাই তাহলে আমাকে আসলে বি ভার্ব, এগুলোকে বি ভার্বে পরিণত করতে হবে, তারপরে ভি3 অ্যাড করতে হবে। কারণ আমরা প্যাসিভ চেনার একটাই ওয়ে জানি, বি ভার্ব প্লাস ভি3। এগুলো আজে বাজে কথা বাদ, এখন আমরা সহজ কথায় প্রবেশ করছি। সো প্রথমে আসলে আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। একদম মানে কোনো রুলসে যাব না, আমি আগে চিনবো, আগে আমি পেট বাঁচাবো, তারপরে জামা কাপড় শাড়ি টাড়ি পরবো, সেগুলো বিষয় হচ্ছে এখানে এরকম। আমি কিভাবে চিনবো যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আমরা মানে কঠিন বা আসলে এক্সাক্ট নিয়মগুলোতে পরে প্রবেশ করব, আগে আমি চিনি, বাংলায় চিনি যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে ওগুলোর সাথে আমরা মিলাই পড়বো। খুবই সহজ বিষয়। প্রেজেন্ট পারফেক্ট আমরা দুই একটা বাক্য আগে লিখি, তারপরে আলোচনায় আসি। 1 নম্বর হচ্ছে আমি রান্না করেছি। 2 নম্বর বাক্যটা আমরা লিখি জরিনা। জি হ্যাঁ, একটু ইংলিশ লেখার জন্য ইয়ে লিখবেন, আমাকে ডেকেছে। 3 নম্বর বাক্যটা আমরা লিখবো তুমি কেন এখানে এসেছো? তুমি কেন এখানে এসেছো? এই তিনটা বাক্যই
জি, জরিনা আমাকে ডেকেছে, হ্যাঁ ডেকেছে, ডেকেছি এটা লিখেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও সরি, সকাল থেকে করছি। সকালে লেখা শেষ করি, চলুন যার যতটুকু আছে অতটুকুই থেমে যান, পরবর্তীতে আমরা ব্রেক দেওয়ার সময় একটু তুলে নিয়ে। তাহলে দেখুন আমরা প্রথম বাক্যটা দেখি, আমি রান্না করেছি, জরিনা আমাকে ডেকেছে, তুমি কেন এখানে এসেছো। একটা সহজ প্যাটার্নটা হচ্ছে বিষয়টা এমন যে সাধারণত বাংলার ক্ষেত্রে দেখুন আমার আসলে বোঝাটা ইম্পর্টেন্ট। আমি কিভাবে বুঝাই, বাংলা দিয়ে বুঝাই না ইংলিশ দিয়ে বুঝাই সেটা পরের বিষয়, আগে আমি সেন্সটা বুঝবো সেটা ইম্পর্টেন্ট। আমি ওই জিনিসটাই করতে যাচ্ছি, জাস্ট একটু আইডিয়াটা বা আমার জিনিসটা একটু বোঝার জন্য বাংলাতেই। আমি রান্না করেছি মানে বিষয়গুলো থাকবে এমন, নাইস, বিষয়গুলো থাকবে এমন যে যখন আমি বাংলা বাক্য থেকে ইংরেজি করবো, আমি ট্রান্সলেশন করবো বাংলা টু ইংলিশ, তখন আসলে বাংলা যে ভার্বগুলো থাকবে সেগুলো সাধারণত এমন টাইপের কথাবার্তা থাকে যে করেছি, গিয়েছি, পড়েছি, নেচেছি, ডেকেছি, বিষয়টা এমন। যদি আমি বলি যে পড়া, তাহলে যেহেতু এটা দেখুন তো এই প্যাটার্নটা একটু ফলো করা ট্রাই করুন তো, যে পড়া থেকে হয়েছে করেছি, তাহলে পড়া থেকে কি হবে বলুন তো, পড়েছি। গুড, পড়েছি, নট পড়ছি, পড়ছি না, কি পড়েছি। যদি এমনটা হয় যে দেখা, তাহলে কি হবে বিষয়টা কেমন হবে, দেখেছি। এখন আমি যাকে দেবো সে বলবে লেখা, এই বঙ্কিম বলুন তো লেখাটা কি হবে, লিখেছি। ছটাকে আমরা যোগ দিই, আমরা প্রথম ক্লাসে কিন্তু এগুলো আলোচনা করেছিলাম, লিখেছি। তারপর আমি যদি বলি বলা, তাহলে অর্ণব বলুন তো বলাটা কি হবে, বলেছি। গুড, বলেছি। তার মানে আসলে কিছুই নয় যদি বাংলা বাক্যগুলো এমন থাকে পড়েছি, গিয়েছি, দেখেছি, নেচেছি, হেসেছি, এই টাইপের এই ধরনের কনসেপ্ট। আমি আবারও বলছি এটা পরিপূর্ণ 100% সত্য নয়। কেন সত্য নয় একটু পরে আপনি বুঝতে পারবেন। তারপর আমি শেখার জন্য বলছি যে এই ধরনের যদি কনসেপ্ট বা বাক্যগুলো এমন আসে সেগুলোকে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্টে করব। কিসে করব, প্রেজেন্ট পারফেক্টে করব, প্রেজেন্ট পারফেক্টে করব, প্রেজেন্ট পারফেক্টে করব, রাইট। আমরা গ্রামারের মান সম্মান রক্ষার্থে আরো কিছু কথাবার্তা বলবো, যে কারণ তারা তো অনেক কিছু বলেছে যে কাজটা অতীতে শেষ হয়, এখনো তার কি বলে ফল নাকি এখনো বিদ্যমান, আরো অনেক কিছু আছে, সেগুলো আসলে মান সম্মান রক্ষাতে আমরা বলবো। আপাতত আমরা নিজের পেটটাকে বাঁচাই, মানে আগে খেয়ে বেঁচে থাকি, তারপর ওগুলো শিখবো। তাহলে এই জিনিসটা কি বোঝা গিয়েছে, বোঝা গিয়েছে? হ্যাঁ প্লিজ কাম, বসার। গুড, এখন কি এটা যেতেই হবে তাই না? সো গো মেধাবী, গো। তো আমরা আসলে কি কথাবার্তা বলছি সেটা হচ্ছে, আমি 30 সেকেন্ডে একটু রিভাইজ দিয়ে দেই, যে বাংলার বাক্যগুলো সাধারণত এমন টাইপের হয় যে করেছি, গিয়েছি, পড়েছি, এসেছি, বলেছি, দেখেছি, নেচেছি, এই টাইপের। তাহলে সেগুলো যদি এই টাইপের যদি সেন্স প্রকাশ করে, তাহলে আমরা সেটাকে কোন সেন্স ধরবো, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখন দেখুন বিষয়টা এমন, আমি মন্ডল স্যারের কথা এখানে একটু শেয়ার করতে চাই, যে when I was in class 7 I went to মন্ডল স্যার, I read to মন্ডল স্যার। স্যার একটা চমৎকার টেকনিক দিয়েছিলেন, এত ঝঞ্ঝাট বাদ। আমি এই টেকনিক মোটেও ফলো করতে বলবো না, বাট ওই সময় এই এতটুকু শিখে আমি নিজেকে খুব রাজা মনে করতাম। কি ভাব, ওই তেসি তেসেন না,
ওই ওই এটাও না, বিষয়টা এমন দেখুন কি, আমি হ্যাঁ এক্স্যাক্টলি এটা আগের কোর্সে বলেছিলাম, মনে পড়েছে একজনের। ও আপনাদের ও স্যারের যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়েছেন অবশ্যই। এই দেখুন পড়েছি, আমাদের মন্ডল স্যার আমাদেরকে পড়িয়েছিলেন ওই সময়, পড়েছি। তাহলে দেখুন তো ছয়ের আগের অক্ষর কি, ঢয় বিন্দু র না, বা ঢয় শূন্য র। তাহলে ঢয় শূন্য র যদি ফাঁকা থাকে কি স্যার, যদি ফাঁকা থাকে তাহলে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি ফাঁকা না থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। মানে এটা যে ওই সময় কি কাজে দিয়েছিলাম আমরা তো কোনোভাবেই বুঝতে পারতাম না যে আসলে ও মা এটা এইভাবে, মানে খুব কঠিন লাগতো টেন্স গুলো এরকম। পরে উনি এই টেকনিকটা আমাদেরকে দিলেন যে যদি ছয়ের আগের অক্ষর ফাঁকা থাকে তাহলে কন্টিনিউয়াস, ফাঁকা না থাকলে পারফেক্ট। তাহলে সেম ভাবে দেখুন, দেখেছি, ছয়ের আগের অক্ষর খ ফাঁকা নাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি ফাঁকা থাকে তাহলে কি, দেখছি, কন্টিনিউয়াস। আমরা মোটেও এই রুলসে যাব না, মানে এটা আসলে মানে ওই সময় বোঝার জন্য ঠিক আছে, বাট আমরা সেন্সটা বোঝার ট্রাই করব। আমরা কি এতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে? দেখুন বুঝাতে পেরেছি, এই যে পেরেছি, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তো এখন আসুন এগুলোকে ইংলিশ কিভাবে করে সেগুলো যাচ্ছি, তারপর আমরা রুলস এখান থেকে যাব। সো আমরা এই রুলস অনেক আগে বলে ফেলেছি। আমি সাবজেক্ট আই, রান্না করেছি তাহলে প্রেজেন্ট পারফেক্ট, রান্না করেছি। আমাকে ডেকেছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আই এর পরে কি হবে, হ্যাভ হবে, আই হ্যাভ। হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে ভি আসলে V3, তাহলে আই হ্যাভ কুকড। আমি রান্না করেছি। 2 নম্বর দেখুন, জরিনা আমাকে ডেকেছে, জরিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হ্যাজ বসে, এটা বলার কিছুই নাই। জরিনা হ্যাজ কল্ড, CALLED, কল্ড মি, জরিনা আমাকে ডেকেছে। 3 নম্বর, তুমি কেন এখানে এসেছো, তুমি কেন এখানে এসেছো। দেখুন এসেছো, তাহলে যেহেতু প্রশ্ন করেছে এই জন্য অক্সিলারি ভার্ব সামনে আসবে। সরি ভুল লিখেছি, প্রথমে ওয়াই হবে, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। এই বলুন দেখি, এটা মিস ঐশী, ঐশী এই খামটা V1 নাকি V2 নাকি V3? V1 লিখে দিয়েছি এজন্য। কেন ঐশী, এটা তো সত্য নয়। তুমি এসেছো প্রেজেন্ট পারফেক্ট, আমরা বারবার বলছি হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পরে ভার্ব আসলে V3 হবে। এমন এই কথা গুরুত্বপূর্ণ, প্লিজ স্বীকৃতি। আমরা বলেছি হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে যদি কোনো ভার্ব আসে সেটা V3 হবে। এমন নয় যে তারপরেই ভার্বটা আসতে হবে, ভার্বটা দুই একটা শব্দ পরেও আসতে পারে। যেমন দেখুন মাঝখানে কে ঢুকেছে, ইউ ঢুকেছে, তাই না? কারণ প্রশ্নের প্যাটার্ন মেলানোর জন্য আমরা আসলে এইভাবে লিখেছি। এমন নয় যে একদম ভার্বটা এক্স্যাক্টলি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরেই আসতে হবে, বিষয়টা এমন নয়। মাঝখানে আরো দুই একটা শব্দ আসতে পারে, তারপরে ভার্বটা আসতে পারে, কিন্তু V3 হবে। আর এটা প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে অবশ্যই V3 হবে। না হলে প্রেজেন্ট পারফেক্ট তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলবে, নিজস্ব সত্তা বিসর্জন দিয়ে এমন কিছু হবে সেটা অন্য কারো সত্তা, না হলে ভুল সত্তা। তার মানে স্ট্রাকচারটা আসলে কি, স্ট্রাকচার আসলে কিছুই না, খুবই সহজ, একটাই জিনিস, হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে V3। হ্যাভ হ্যাজ কার ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে, হ্যাড কার ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে। আর যদি উইল হ্যাভ বলি তাহলে সেটা কার ক্ষেত্রে, মেঘা না মেঘলা। হ্যালো মেঘলা, মনোযোগ আছে এখানে, কি চিন্তা করছেন? তাহলে মেঘলা আপনি আমাদের একটা প্রেজেন্ট পারফেক্টের বাক্য বলুন। হ্যাঁ আমি লিখেছি। ওকে, আমি লিখেছি, এর ইংলিশটা বলুন। আমি লিখেছি, ইংলিশটা কি হবে? লেখার ইংলিশ কি? রাইট। তাহলে কি হবে, আই প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ হ্যাড তারপরে V3, হ্যাভ হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, তাহলে কি হবে, আই হ্যাভ গুড, এই তো পেরেছেন, রিটেন। কেন এমনটা হলো আপনি বলুন দেখি, এটা কেন প্রেজেন্ট পারফেক্ট? হ্যাঁ এই কথাটা বলে, কারণ লিখেছি, অত ব্যাখ্যা নাই, লিখেছি এই টাইপের কথা আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট। আর আমরা জানি স্ট্রাকচার যে হ্যাভ হ্যাজ তারপরে V3, তাই না? থ্যাংক ইউ, সিট ডাউন। বলুন কোথায় V3 নাই? ও থ্যাংক ইউ। তাহলে দেখুন আমি বিষয়টা দেখাচ্ছি, এটা আপনি নিজেও জানেন, খামের V2 হচ্ছে খেইম, এন্ড V3 কিন্তু আবার প্রথমটার মতোই খাম, তাহলে এটা হচ্ছে V3, তাই না? একই জিনিস। কিন্তু এটাকে আমি কেন V1 না বলে V3 বলছি, কারণ V1 এরও চেহারা যা, V3 এরও চেহারা তাই। কেন আমি V3 বলছি, নট V1? কারণ হ্যাভ হ্যাজ এর পরে V3, হ্যাভ হ্যাজ এর পরে V3 এসেছে, বুঝতে পেরেছেন? হ্যাভ হ্যাজ এর পরে এসেছে, হ্যাভ এর। তার মানে দেখুন এখানে একটা জিনিস এখন বুঝতে হবে, যে জিনিসটা গ্রামার বলে আমি রান্না করেছি, এটার দ্বারা আসলে কি বোঝায়, কাজটা বর্তমানে শেষ না অতীতে শেষ? অতীতেই শেষ, রাইট। কিন্তু এই যে মানে বিষয়টা এমন যে আমি রান্না করেছি
তাহলে এখন এর এই যে বলে না একটা গ্রামার একটা ভাষায় বলে যে কাজটা অতীতে শেষ হয় কিন্তু এর ফলাফল বর্তমানে থাকে, এই ফলাফলটাকে আমি রান্না করেছি এর রেজাল্টটা কি হতে পারে? এক্স্যাক্টলি, মানে আমি রান্না করেছি তার মানে এখন আমি হয়তোবা টেলিভিশন দেখছি, আমার ওই কাজটা শেষ। এই যে আমি যে টেলিভিশন দেখছি এটাই তার ফলাফল, ওই ওটা করেছি, করার ফলে আমি তো এখন ফ্রি। এই যে ফ্রি হওয়াটাই বর্তমানে কি ফলাফল। তাহলে ফ্রিটা কি? এখন ফ্রি না, আমি রান্না করেছি, রান্না করাটা অতীত হয়ে গিয়েছে, এই রান্না করা শেষ, এজন্যই তো আমি সোফায় বসে আছি বা চেয়ারে বসে আছি। তাহলে এই ফ্রি টাইমটা কখনকার? বর্তমানে ফ্রি। এই জন্যই তারা বলে কাজটা অতীতে শেষ হয় কিন্তু রেজাল্ট বর্তমান থাকে। আজে বাজে পড়াশোনা। কিন্তু আমরা এর থেকে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো। সেম ভাবে জরিনা আমাকে ডেকেছে, এ কথার অর্থ কি? জরিনার একটা দায়িত্ব হয়তো ছিল আমাকে ডাকা, সে তার দায়িত্বটা শেষ করেছে, এর ফলে আমি হয়তো ওখানে গিয়েছি। যে আমি যে ওখানে গেলাম, জরিনা যে ডেকেছে, ডাকার পরে যে আমি গেলাম, এই যাওয়াটাই হচ্ছে কি এখানকার ফলাফল। ফলাফল অনেকভাবে নির্ধারণ করা যায়, এটা জাস্ট বোঝার বিষয়। ফলাফল অনেকভাবে নির্ধারণ করা যায়, আমরা বেশি কথা বলবো না, বেশি কথা লাগলেই প্যাস হবে। তাহলে আমরা প্রথম প্রেজেন্ট পারফেক্টের প্রথম বৈশিষ্ট্য কি বললাম? গ্রামার কি বলে? গ্রামার বলে কাজটা অতীতে শেষ, বোঝাই যাচ্ছে করেছি, দেখেছি, এসেছো, এগুলো আগেই শেষ হয়ে গিয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান। এই ফলাফলটা যে কোনো ভাবে নির্ধারণ করা যেতে পারে, এটা মাথায় না রাখলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে জিনিসটা দেখাতে চাই বা লিখতে বলতে চাই সেটা হচ্ছে এমন দামি কথা, এগুলো পরে, দামি কথা যে পরে আসি, এগুলো এখন মুছে দিচ্ছে আপাতত। যারা এই অংশগুলো লেখেননি তারা এই ফাঁকে লিখে নেন। মানে ঠিক আছে, তার সামনে দিয়ে দেখেন। আচ্ছা, এখানে আমি যে মহিলা মানুষের কণ্ঠ শুনছি, এরা কি এখানকার নাকি রাস্তায় কথা বলছে? এটা কেমন হয়ে গেল? ব্যাংকের মহিলাগুলো মানে কথা বলছে, বোঝা যাচ্ছে। প্লিজ কথা না বলে একটু তুলে নেন। ফাইনাইট টাইম ভার্সেস ইনফাইনাইট টাইম, বিষয়টা খুবই বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই বুঝতে হবে বেসিক থেকে জানার জন্য। ও ফাইনাইট, সরি, ডেফিনিট এবং ইনডেফিনিট। ডেফিনিট মানে কি স্যার? ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। তাহলে আমরা লিখি yesterday, ago, এই একদম পুরাতন একটা জিনিস, লং অ্যাগো। তারপর কি? লং সিন্স, তাই না? হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু দুঃখিত, এখানে এই জিনিসটা একটু পরে দেই। সরি সরি, আপনারা সুন্দর করে কেটে দেন। আচ্ছা ঠিক আছে, লেখেন yesterday, ago, তারপর কি? এটাকে নিচে লিখি। এটা লাস্ট, শুনুন, লাস্ট কি হবে? টাইম হতে পারে, ডে হতে পারে, উইক, দেই ছোটটাকে দেই, উইক হতে পারে, মান্থ হতে পারে, ইয়ার হতে পারে, এটসেট্রা। এতটুকু বোঝা গিয়েছে? yesterday, ago, তারপর লিখেছে লাস্ট টাইম, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। তারপরে এখানে আমরা লিখবো একটু জাস্ট, তারপরে জাস্ট নাও। এই মুখস্থ জিনিসটা লিখে ফেলুন আপনার নিজের থেকে।
শুরু করছি। এখন এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট আমাদের এই টেন্সগুলো বোঝার জন্য, খুব ভালো ধারণার জন্য। তো আমরা বললাম ডেফিনিট টাইম ভার্সেস ইনডেফিনিট টাইম। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট সময়, আর ডেফিনিট মানে নির্দিষ্ট, বোঝা যাচ্ছে। দেখুন ইনডেফিনিট টাইম দিয়ে আমরা শুরু করি। বিষয়টা কেমন? জাস্ট, জাস্ট মানে এই যে এই বা কেবলই, বিষয়টা হচ্ছে এমন। জাস্ট নাও, এটা ওই যে মানে ওই একই জিনিস প্রকাশ করে। এবার অলরেডি, অলরেডি মানে ইতোমধ্যে, উচ্চারণটা হচ্ছে ইতোমধ্যে, নট ইতিমধ্যে। আমরা সাধারণত বলি কি ইতিমধ্যে, বইগুলোতে, অনেক বইগুলোতে লেখা, বাট এটা আসলে আধুনিক মানে এটা সঠিক নয়। তাহলে সঠিকটা কি? ইতোমধ্যে। ইতোমধ্যে আমি সেখানে গিয়েছি, এটা হচ্ছে কি সঠিক। ওকে, যাই হোক, দেখুন একটা বিষয় দেখুন, ইতোমধ্যে। তারপর লেটলি, লেটলি মানে হচ্ছে কি সম্প্রতি। সম্প্রতি মানে হচ্ছে, এটা বাংলাটা বোঝানো একটু কঠিন আমার পক্ষে আরো। লেটলি এবং রিসেন্টলি একই কথা, লেটলি রিসেন্টলি একই কথা, বাংলা হচ্ছে সম্প্রতি। সম্প্রতি মানে হচ্ছে এই যে ইদানিং, এই টাইপের জিনিসপত্র। তাহলে দেখুন আপ টু দ্য প্রেজেন্ট, এখন পর্যন্ত। সো ফার মানেও কি এখন পর্যন্ত। আমি জাস্ট এখানে দুইটা জিনিস আপনাকে বোঝাতে চাই। দেখুন অলরেডি মানে ইতোমধ্যে, এই যে ইতোমধ্যে কোনো কি পয়েন্ট বা কোনো ফিক্সড টাইম বোঝায় না। আমি ইতোমধ্যে কখন করেছি, আমি 1 ঘন্টা আগে করতে পারি, 10 ঘন্টা আগেও করতে পারি। বাট লিসেন কেয়ারফুলি, ইয়েস্টারডে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, যে গতকাল, গতকালে আমি তোর বাসায় গিয়েছিলাম। ইয়েস্টারডে। এই যে অ্যাগো, অ্যাগো মানে আমি বিষয়টা থাকবে এমন যে 5 ইয়ার্স অ্যাগো। কত ইয়ার্স অ্যাগো? 5 ইয়ার্স অ্যাগো। দেখুন 5 বছর আগে, তাহলে 5 বছর আগে একটা নির্দিষ্ট টাইম না? এখন থেকে শুরু করে 5 বছর। যদি বলি 10 বছর আগে, মানে 10 ইয়ার্স অ্যাগো, মানে এখন থেকে শুরু করে 10 বছর, মানে একটা নির্দিষ্ট টাইম আমি দেখাচ্ছি। এর জন্য আমরা এগুলোকে বলছি ডেফিনিট টাইম। তারপর লাস্ট টাইম অথবা লাস্ট ডে। লাস্ট ডে মানে কি গতকাল, একটা নির্দিষ্ট টাইম। যদি বলি লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার মানে কি গত বছর। গত বছর আমি ঢাকায় গিয়েছিলাম, তাহলে আমি একটা নির্দিষ্ট সময় ঢাকায় গিয়েছিলাম, এটা বলছি। শুনুন এখানে আরেকটা বিষয় বুঝার বাকি আছে। এই যে ডে, ডে মানে এখানে শুধু ডে না, এখানে কি থাকতে পারে? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে, মানে দিনের নামগুলো থাকতে পারে, রাইট? এই যে মান্থ, এই মান্থ মানে আসলে কি? মান্থ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে কোনো কিছু থাকতে পারে এখানে। তার মানে তার সামনে একটা কি লাস্ট নামে কথাটা থাকবে। এই লাস্ট দ্বারাই আমরা আসলে সেটাকে কি করে ফেলছি? ফিক্সড করে ফেলছি। তার মানে এখন থেকে আপনাকে জাস্ট দুইটা জিনিস এখানে আমি মাথায় রাখতে বলবো। একটা হচ্ছে নির্দিষ্ট সময় ডেফিনিট টাইম, আর একটা হচ্ছে অনির্দিষ্ট সময় ইনডেফিনিট টাইম। নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়। তাহলে এই অনির্দিষ্ট সময়টাই আসলে প্রেজেন্ট পারফেক্টের সাথে জড়িত। আই রিপিট, অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময়টা হচ্ছে কার সাথে জড়িত? প্রেজেন্ট পারফেক্টের সাথে জড়িত। আর নির্দিষ্ট সময় পাস্ট ইনডেফিনিটের সাথে জড়িত। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম পাস্ট ইনডেফিনিটের দুইটা কথা মাথায় রাখতে বলেছিলাম। একটা হচ্ছে কাজটা কমপ্লিট, পরিপূর্ণ শেষ, এবং তার সাথে একটা শব্দ ইউজ করেছিলাম যে স্পেসিফিক টাইম। স্পেসিফিক মানে কি টাইম স্যার? ডেফিনিট টাইম। স্পেসিফিক মানে নির্দিষ্ট সময়, ডেফিনিট টাইম। তাহলে এতগুলো কথা থেকে আপনারা এখন কি মনে রাখতে হবে? একটা কথাই মনে রাখতে হবে, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট এটা কার সাথে সম্পর্কিত? অনির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত। যখন, এবং দেখুন আবারও বলছি, এখন আমি দুইটা জিনিস নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট, একটু পরে আরো পার্থক্যগুলো তুলে ধরবো। আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট দুইটার ক্ষেত্রে কাজ কি হয়? আগেই শেষ হয়, মানে অতীতেই শেষ হয়ে যায়। কিন্তু আমি কখন কোনটাকে বলবো পাস্ট ইনডেফিনিট, কখন কোনটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট। এখানেই খেলা আসে নির্দিষ্ট সময় এবং অনির্দিষ্ট সময়। যদি আমি নির্দিষ্ট সময় বোঝাতে চাই, সেটা অবশ্যই অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে। আর যদি আমি সময়টাকে উল্লেখ করতে চাই না, আমি নিজেও জানি না সময় কখন শেষ হয়েছে, আমি নিজেও জানি না কাজটা কখন শেষ হয়েছে, যদি আমি নিজে না জানি, তাহলে সময়টা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। এই অনির্দিষ্টতা বা অনির্দিষ্ট সময় আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট। এতটুকুই জাস্ট মাথায় থাকার, বেশি কথা বলবো না। হ্যাঁ, ইভার, ইভার মানে হচ্ছে কখনো। এই দেখুন ইভার মানে কখনো, নেভারটা ইউজ করি নাই, নেভারও ইউজ হয়। নেভার মানে হচ্ছে কখনো না। তাহলে এটা কি কোনো নির্দিষ্ট সময় না? এটা জাস্ট একটা অনির্দিষ্ট টাইম পিরিয়ডকে মিন করছে। তার মানে স্যার দেখুন আরেকটা শব্দ আমরা ইউজ করব, সেটা হচ্ছে ওয়েন। ওয়েন এবং হোয়াট টাইম। ওয়েন আর অথবা ওয়েন যে কথা, হোয়াট টাইম একই কথা। যদি একটু পার্থক্য আছে, কোনো পার্থক্য নেই, ধরে নেন একই কথা। তাহলে এই যে ওয়েন এবং হোয়াট টাইম, এগুলো আসলে নির্দিষ্ট সময় জ্ঞাপন অর্থে ব্যবহার হয়। কি বললাম? ওয়েন এবং হোয়াট টাইম, এগুলো কোন সময়ের অর্থে ব্যবহার হয়? নির্দিষ্ট সময় অর্থে ব্যবহার হয়। তার মানে দেখুন তো, যদি আমি বলি প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটার ক্ষেত্রে যদি আমি কখন এটার দ্বারা প্রশ্ন করি, তখন আসলে কোনটাকে আমি বেছে নেব? ইনডেফিনিট নাকি পারফেক্ট? যদি আমি ওয়েন দ্বারা প্রশ্ন করি, প্রশ্নটা বুঝাতে পারিনি, অনেক বড় করে ফেলেছি। আবারও বলছি, ওয়েন এবং হোয়াট টাইম এগুলো সাধারণত কোন সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়? নির্দিষ্ট সময় জ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহার হয়।
আর প্রেজেন্ট পারফেক্ট কি অনির্দিষ্ট সময়কে মিন করে না? ওকে, তাহলে আমি যদি বলি তুমি এসেছো, এর ইংলিশটা কি হবে বলুন তো? ইউ হ্যাভ কাম। গুড, ইউ হ্যাভ কাম। এখন যদি বলি তুমি কখন এসেছো, তুমি কখন এসেছো। এ লুক গার্লস, এখন অনেকে লিখতে, এই যে যেহেতু আমরা বললাম যে এসেছো, করেছো, পড়েছো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা তো আমি একদম চোখ বন্ধ করে লিখতে পারি when have you come। when যে কথা কি what time have you come একই কথা, তাহলে একই যে আমরা ওই যে ছোটবেলার কনসেপ্ট না বাচ্চার কনসেপ্ট কি এসেছো, গিয়েছি, পড়েছি, এই কনসেপ্ট ইউজ করে আমরা এটা লিখলাম। কিন্তু এই জিনিসটা সঠিক হবে? হবে না। সঠিক হবে? হবে না। জিম কেন সঠিক হবে না? বলেন পারবো না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বলেন যে আমি পাচ্ছি না। আর বাবা এটা বলেন না কেন? দেখুন, দেখে মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমরা একটু আগে বললাম না যে করেছি, গিয়েছি, পড়েছি, এই ধরনের কনসেপ্ট কি দেবে দেখি? প্রেজেন্ট পারফেক্ট। এখন আমি ইউজ করলাম, আমাকে কারেকশনে দেবে ভার্সিটি এডমিশন পরীক্ষায় বা চাকরি পরীক্ষাগুলোতে বেশি আসার কথা যে তুমি কখন এসেছো, এর ইংরেজি কি? তাহলে যে এসেছো, গিয়েছো, পড়েছো এই টাইপের কনসেপ্ট দিয়ে শিখবে, সে লিখবে যে when have you come। কিন্তু এটা কি হবে না, সঠিক হবে না। তাহলে কোনটা সঠিক হবে? তাহলে এটা কেন সঠিক হবে না? কারণ 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 এখানে when মানে কখন, কখন একটা আসলে নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করে, নির্দিষ্ট সময়কে বোঝায়, রাইট? আর নির্দিষ্ট সময় কোন টেন্সকে বোঝায়? নির্দিষ্ট সময় কোন টেন্সকে বোঝায়? পাস্ট ইনডেফিনিটকে বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট, বারবারই বলছি, প্রেজেন্ট পারফেক্ট অনির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করে। when বা what টাইম এগুলো হচ্ছে নির্দিষ্ট সময়ের চিহ্ন। এজন্যই তুমি কখন এসেছো, এটা কি কাজটা অতীতে আগে শেষ হয়ে গিয়েছে না? এর জন্য এটা আমরা কি কোন টেন্সে করব? পাস্ট ইনডেফিনিট। এটা হবে when did you come। কেউ না বুঝলে কিছু করার নাই, মানে কোনো কিছু করার নাই, মানে অনেক কিছু আছে, মানে কোনো অসুবিধা নাই, আমরা বারবার এগুলো আসছি, একটু পরে আসছি। আমি জাস্ট একটা বাচ্চাকে এটা প্রশ্ন করতে চাই, স্বীকৃতি আপনি, এই যে খাম এবং এই খাম, এই দুই খাম কি একই খাম? কোনটা কোন খাম? গুড। কেন এটা ভিয়ন কেন? এক্স্যাক্টলি। সেকেন্ডটা হ্যাঁ, ডু ডাজ ডিড এর পরে ভিয়ন হয়, এই জন্য এটা কি হবে? ভিয়ন হবে। ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন। তাহলে আমি আপনাকে জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে বলবো, প্রেজেন্ট পারফেক্ট কোন সময়ের সাথে জড়িত? অনির্দিষ্ট সময়। আর পাস্ট ইনডেফিনিট কোন সময়ের সাথে জড়িত? নির্দিষ্ট সময়। এতটুকু বলুন। হ্যাঁ, আমরা ওটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, একটু পরে আসি। ওকে, ও আচ্ছা, এগুলোর সাথে এখন যেহেতু আপনার জায়গা ফাঁকা রেখেছেন না, লং আগে লং সিন্স টাইপের অ্যাড করেন, আর না থাকলে সমস্যা নাই, ওটা মাথায় থাক। আচ্ছা, আমি ব্যাখ্যা দিব না, আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। বিষয়টা হচ্ছে এমন যে সবকিছু আমি ব্যাখ্যা দেবো কেন, এটা আপনাদের নিজস্ব ব্যাখ্যা। কারো কাছে মনে হচ্ছে আচ্ছা লং একটু লং সিস অনেকদিন আগে, তাহলে এটা কি ইনডেফিনিট টাইম মনে হয় বোঝাচ্ছে কিনা। যাই হোক, এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। সবকিছু আমি বলবো কেন? আপনারা সকলেই স্মার্টফোন আছে, গুগল করেন, চ্যাট জিপিটি করেন, জিমিনাইকে আস্ক করেন, রাইট? এটা আসলে লং সিস, আবার এগুলো থাকলে কোন টেন্স হয়? যাই হোক, হ্যাঁ বুঝিনি। ও, যাদের বাসায় ফোন নেই তাদের তো একটু সুবিধাই হলো, মানে আরো বেশি সুবিধাই তো হলো, যারা পড়াশোনা করে আসবে তাদের কাছ থেকে শিখে নেবেন, সো ইজি। যারা আছে তারা শিখে ওদেরকে শেখাবেন। আচ্ছা, তাহলে মানুষজন একটা বিষয় প্লিজ, স্টপ স্টপ স্টপ। এই টাইপের জিনিসগুলো এখানে যেগুলো আছে, এগুলো থাকলে কোন টেন্স হয়? তাহলে সুন্দর করে একটু লেখেন, এগুলো থাকলে। আমি প্রশ্নটা বুঝতে পারিনি, আমি লেখা শেষ করি তারপর শুনছি। আর এগুলো কোন টেন্স হয় বলুন তো দেখি? এই যে প্রেজেন্ট, এই কথা কিন্তু পরিপূর্ণ সত্য নয়, আবারও বলছি এটা পরিপূর্ণ সত্য নয়। আপাতত এতটুকু লিখে নেন যে প্রেজেন্ট পারফেক্ট
হয়। এর জন্য এর সামনে কোন কথা ইউজ করবো সতে সাধারণত? লেখার সময় আছে 1 মিনিট। হ্যাঁ, স্বীকৃতি কি বললেন বলুন তো? না, প্রেজেন্ট পারফেক্ট হবে না, না হবেই না, কারণ ওয়েন মানে একটা নির্দিষ্ট সময়কে মিন করছে, আর এটা তো অনির্দিষ্ট, তাহলে তো হচ্ছে একজনের বৈশিষ্ট্য আরেকজনকে দিচ্ছেন, তখন তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কোনটা বুঝিনি? হ্যাঁ, দুটার সামনে সাধারণত, অবশ্যই। মানে এগুলো এই নিয়ম তো, এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম না রে, এগুলো নিয়ম কিভাবে বানায় সেটাই আমি আপনাদের এখন বলি একটু ছোট্ট করে। আচ্ছা দেখুন মানুষজন, এ কথা শুনুন, গ্রামারে যতগুলো নিয়ম আছে কোনোই ফিক্স নিয়ম নয়। আচ্ছা বলুন তো, ভাষা আগে নাকি গ্রামার আগে? ভাষা আগে। তার মানে ইংরেজি একটা ভাষা, এটা তো আসলে কোনো সাবজেক্ট বা গ্রামার নয়। তাহলে ওই যে যারা আসলে গ্রামারবিদ, গ্রামার নিয়ে ব্যাকরণবিদ আর কি, তারা আসলে এই যে ভাষা, মানুষজন আসলে কিভাবে কথা বলে, এই সকল কথা বলার ধরনগুলোকে, যাদের ভাষা ইংরেজি, ওই ইংরেজরা বা নেটিভ স্পিকাররা ইংলিশে, তারা আসলে কোন ধরনের বাক্য ইউজ করে, এই যে এই ধরনের কিছু কিছু বাক্যগুলো একত্রে করে তারা একটা করে কি বানিয়েছে, নিয়ম বানিয়েছে। এই ধরনের কিছু কিছু বাক্য ওরা দেখছে, আরে অলরেডি থাকলে তো ব্রিটিশরা বা আমেরিকানরা সবসময় প্রেজেন্ট পারফেক্টই বলে, অথবা বলো রিসেন্টলি থাকলে তো প্রেজেন্ট পারফেক্টই বলে। এই জন্য তারা এই যে তাদের মুখের কথাগুলো সবগুলো একসাথে কোলাবোরেশন করে অধিকাংশ ক্ষেত্রে মানুষজন যে কথাগুলো বলে সেগুলো নিয়ে এক একটা করে নিয়ম দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে কেন নিয়ম দিল, না দিলেই তো হতো। কারণ নিয়ম দিয়েছে এ কারণে, কারণ এই যে আমরা কি ইংরেজ না, এই যে যারা নন নেটিভ স্পিকার্স আছেন তারা যেন ওই নিয়মগুলো ফলো করে ইংরেজি শিখতে পারে, এর বাইরে কিছুই না। ওই সেই ইংরেজি শেখাটা আমরা এখন পর্যন্ত পরীক্ষায় নিয়ে গিয়েছি, আমরা বলি যে এটা কোন পার্ট অফ স্পিচ, বলে যে গো কোন পার্ট অফ স্পিচ, তাই না? ওগুলা পরে আবার আমরা চাকরি নিয়ে আবার বড় লোকই দেখাই, অথচ ওটা সারা জীবন আর কোনো জায়গায় কাজে আসে না। বাংলাদেশি প্রেক্ষাপট ওই চাকরির ক্ষেত্রেই শুধু কাজে আসে, তাই না? তো যাই হোক, তার মানে স্যার আমি কি বলতে চাইলাম, কোনো নিয়মেই 100% সঠিক নয়, এগুলোর কিন্তু আছে। কিন্তু যেহেতু বাংলাদেশি প্রেক্ষাপটে চাকরির পরীক্ষায় বা গ্রামার বইগুলোকে এগুলোতে বেশি ফোকাস করেছে, এই জন্য আমরা এটা ফোকাস করছি। তার মানে এখন তাহলে নিঃসন্দেহে তাহলে ব্যতিক্রম আছে, তাহলে ব্যতিক্রমটা কি? খুবই সহজ, একটু আমরা ছোট্ট করে এক সাইডে লিখে রাখি। তবে লিখুন, তবে আমি লিখবো না, আপনারা লিখুন। তবে just, already, yet, just, already, yet, just, already, yet, এগুলো পাস্ট ইনডেফিনিটে ব্যবহৃত হয় আমেরিকান ইংলিশ এবং স্পোকেন ইংলিশে। আবারও বলছি, জাস্ট, অলরেডি, ইয়েট, এগুলো পাস্ট ইনডেফিনিটেও ব্যবহার হয়, অথবা পাস্ট সিম্পলে ব্যবহার হয়, বা সিম্পল পাস্টে ব্যবহার হয় কোন ইংলিশ অনুসারে? আমেরিকান ইংলিশ অনুসারে, আর অথবা স্পোকেন ইংলিশ অনুসারে। স্পোকেন ইংলিশ হয়। প্রত্যেকটা টেন্সেরই সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। যদি টেন্স সম্পর্কে আমার খুব ভালো একটা কনসেপ্ট রাখতে হয়, তাহলে আমার এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানতে হবে। তবে এই কথা সত্য, আমি ওই বৈশিষ্ট্যগুলো না জেনেও আমি পার পেয়ে যেতে পারি আমার পরীক্ষায়, কিন্তু বেসিক আমার ভালো না, সেটা আমাকে মেনে নিতেই হবে। যেমন কেমন বৈশিষ্ট্য, যদি আমরা বলি প্রেজেন্ট সিম্পলের বৈশিষ্ট্যগুলো কি? কাজটা হয় সাধারণত পার্মানেন্ট। আর একটা বৈশিষ্ট্য কি প্রেজেন্ট সিম্পলের? এখনো করি, ভবিষ্যতে করবে, এটাই তো পার্মানেন্টের বিষয়। 2 নম্বর যেটা হচ্ছে আমরা অভ্যাস বোঝায়, একটা কি বোঝায়? অভ্যাস বোঝায় বা চিরন্তন সত্য, এই টাইপের কথাবার্তা বোঝায় প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পলের ক্ষেত্রে। আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আসি, তাহলে আমরা দেখবো যে কাজটা হয় সেটা তো চলমান থাকেই থাকে, এবং কাজটা কেমন স্যার? টেম্পোরারি, মানে অস্থায়ী, রাইট? যদি আমি প্রেজেন্ট পারফেক্টের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আসি, কাজটা অতীতেই শেষ হয়, ঠিক আছে, কিন্তু এই অতীতে কোন সময় শেষ হয় এই সময়টা আমি এক্স্যাক্টলি জানি না। আর যদি আমি ওই সময়টা এক্স্যাক্টলি জানি, সেটা প্রেজেন্ট পারফেক্ট না হয় কি হয়ে যাবে? পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। তাহলে এখন আমি এখানে 3টা বৈশিষ্ট্য লিখেছি। প্রেজেন্ট পারফেক্টের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইনডেফিনিট টাইম, অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময় মানে কখন শেষ হয়েছে, কখন হয় আমরা জানি না। প্রথম বাক্য দেখুন, আই হ্যাভ ডান দ্য ম্যাথ, আমি ম্যাথটা সম্পূর্ণ করেছি বা ম্যাথটা শেষ করেছি। এখন কখন করেছি এটা কি আমি জানি না। আর যদি আমি বলতাম আমি গতকাল ম্যাথটা শেষ করেছি, তাহলে কি হবে? ডেফিনিট, তাহলে আই ডিড দ্য ম্যাথ হয়ে যেত, কারণ সাবজেক্ট প্লাস ভি টু, দুটা হয়ে যেত ডিড। 2 নম্বর হচ্ছে আই হ্যাভ ওয়াচড দিস মুভি, আমি এই ছবিটা দেখেছি কত টাইমস? 3 টাইমস, 3 বার আমি দেখেছি। মানে কোনো কাজ অতীতে কয়েকবার করেছি, এই টাইপের হলেও কি হবে? প্রেজেন্ট
পারফেক্ট হবে। কেন আমার এই জিনিসটা জানা দরকার? এই জিনিসটা জানা দরকার, একটু পরে বুঝবেন কেন জানা দরকার। এটা বলারই দরকার কি ছিল। 3 নাম্বার, যে কাজটা আসলে অতীতে শুরু হয় এবং এখনো আছে, এখনো চলমান, এটা আরেকটা বৈশিষ্ট্য কি, অতীতে শুরু হয়, রাইট, এবং এখনো চলছে, এখনো রানিং, সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, অতীতে শুরু হয়েছে, এখনো চলছে। ইভেন আমরা এই সেম কনসেপ্ট কিন্তু বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। অতীতে শুরু হয়, এখনো চলছে, পাশাপাশি একটা সময় দেয়া থাকলেও থাকতে পারে, কিন্তু সময়টা এখানে কি না ইম্পর্টেন্ট না, সেন্সটা ইম্পর্টেন্ট। আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনি যদি এটা বুঝাতে চান, আমরা একটু কন্টিনিউয়াসে চলে গেলাম। আই অ্যাম ওয়েটিং, আর একটা হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং, দুইটারই বাংলা অর্থ সেম। কি লিখছি? আই হ্যাভ বিন ওয়েটিং, দুইটারই বাংলা অর্থ সেম। আই ফর ইউ, ফর ইউ, ফর ইউ, ঠিক আছে? তাহলে পার্থক্যটা কোথায়? এখানে তো আমরা সময় দেই নাই। আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সময় দেয়া খুব ম্যান্ডেটরি কোনো কিছু নয়। আপনি যদি সময় বলতে চান তাহলে বলতে পারেন, ডাজন্ট ম্যাটার। মানুষজন খুবই মনোযোগ, একটু প্লিজ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। পার্থক্য কোথায়? পার্থক্য এখানেই, এই যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখনই, এটা বেশি সময় ধরে নয়, এটা জাস্ট নাও, এখনই আমি অপেক্ষা করছি। আর পরের যেটা আছে 2 নম্বর যে বাক্য, সেটা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, আগে থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে তুমি না আসা পর্যন্ত। সেটা হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর, রাইট? তার মানে মনে করেন যে জরিনা এবং জরিনার স্বামী জয়নাল, জয়নাল মনে করেন যে বিদেশে চলে, মানে এক জায়গায় চলে গিয়েছে, জরিনাকে কথা দিয়েছে যে আমি তোমার জন্য আসবো, তোমার জন্য আমি অবশ্যই আসবো। এখন জরিনা তার জয়নালের জন্য অপেক্ষা করছে, 2-3 বছর পর জয়নাল ফিরে আসলো। তাহলে এখন বলুন দেখি জরিনা আসলে কোন ইংলিশটা ইউজ করবে? কেন এটা ইউজ করবে? কেন আই এম ওয়েটিং ফর ইউ নয়? হ্যাঁ, একটা আগে থেকে অপেক্ষা করছে। আর প্রথম বাক্যটা জাস্ট এই যে অল্প সময়ের জন্য, টেম্পোরারি, কি টেম্পোরারি, অল্প সময়ের জন্য অপেক্ষা করছে, দ্যাটস ওয়াই। থ্যাংক ইউ। সো এই বিষয়টা দেখুন তো স্যার, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী বা আমি একজন শিক্ষার্থী হয়েছি। তো এই বিষয়টা কি, আমি কি এখন শিক্ষার্থী নই? না, এখনো শিক্ষার্থী, এখনো আমি চলছে, পড়াশোনা করছি, এবং আমি অনেক আগে স্কুলে ভর্তি হয়েছি। যখন ভর্তি হয়েছি তখন থেকে অতীতে শুরু হয়েছে শিক্ষার্থী হওয়া, এখনো আমার শিক্ষার্থী থাকাটাও কি চলমান। ক্লিয়ার? হ্যাঁ, বুঝি না। ও, এটা দুইটা হয়, আমি একজন শিক্ষার্থী, এটা ইয়া হচ্ছে এরকম, আমি একজন শিক্ষার্থী বা আমি শিক্ষার্থী হয়েছি, যেকোনো। আমি একজন শিক্ষার্থী, কিছু মানুষের জন্য আমরা বলে রাখি এটার ইংলিশ তো আই এম এ স্টুডেন্ট হয়। এটা একই অর্থ হয়, কিন্তু অবশ্যই পার্থক্য আছে। পার্থক্যটা আমরা আসলে নেক্সট ক্লাসে বা তারপরে ক্লাসে আলোচনা করব, যখন আমরা অক্সিলারি ভার্ব, টাইমলেস এবং টাইম বাউন্ড, ঠিক আছে, এই অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ, টাইম বেসড এবং টাইমলেস অক্সিলারি ভার্ব। আচ্ছা, এগুলো শেষ, আজে বাজে কথা শেষ। এগুলো একটু, কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? আমরা আমাদের সুন্দর পড়াশোনায় ফিরে যাই। একটা ছোট্ট কারেকশন দিয়ে দেখি, আপনারা করুন তো দেখি। আমাকে বললো, আমার চাকরি পরীক্ষায় বললো এই দুটো বাক্যের কারেকশন কি, মানে বিষয়টা হচ্ছে এমন যে বাংলাটা হচ্ছে এমন যে আমি এই খেলাটা 10 বার খেলেছি। আমি এই খেলাটা কতবার খেলেছি? 10 বার খেলেছি। এর ইংলিশ কি হবে? এটা হচ্ছে 1 নম্বর বললাম, এটা হচ্ছে 2 নম্বর। আপনার করতে হবে না, এটা শুনুন শুধু। ওয়ার্দা কোনটা সঠিক হবে বলুন তো? 1 নম্বর নাকি 2 নম্বর? কেন, কিভাবে বুঝলেন? এটা বাদ দিয়ে বলুন, খেলেছি, পড়েছি, গিয়েছি, এই কনসেপ্ট বাদ দিয়ে বলুন।
মানে এটা যে প্রেজেন্ট পারফেক্ট হবে এটা কিভাবে বুঝলেন? এই যে বাংলা দেখে তো বুঝতে পারছেন, আমি তো বললাম যে খেলেছি বাদ দিয়ে অন্য ইয়ে দিয়ে বলবেন, অন্য বৈশিষ্ট্য। এই যে এখানেই আসবে আসলে তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো জানার প্রয়োজনীয়তা। আপনি যদি স্বতন্ত্র বৈশিষ্ট্য না জানেন তাহলে আসলে ভুল করবেন। থ্যাংক ইউ। দেখি বসুন, ওয়ার্ডা বসুন। এক্স্যাক্টলি, এই দেখুন কয়েকবার করেছি, দেখেছি, এই যে খেলেছি, এটা তো গরিবের, মানে এটা আসলে গরিবের ইংলিশ, গরিবের চেনার উপায়, ঠিক আছে? কিন্তু আসল বৈশিষ্ট্য কি? আমরা বারবার বলেছি অতীতে কোনো কাজ যদি একের থেকে বেশি হয়, 2 বার 3 বার 100 বার 200 বার, সেটা হয় প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে, ঠিক আছে? তাহলে এই জন্য আসলে এটা কি হবে না, এই প্রথম এই বাক্যটা আসলে সঠিক হবে না, এই বাক্যটা কি হবে? সঠিক হবে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দুইটাই তো অতীতে করেছে। হ্যাঁ এখন তাহলে তো কেন এটা আমাকে প্রশ্ন করার আগে, এক্স্যাক্টলি, এখন আমার ক্ষেত্রে এর উত্তর খুবই সহজ আছে জানা, রাইট? তো আমি রেফারেন্স দিচ্ছি, আপনারা আসলে রেইমন্ড মার্ফির বই যান, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামারে যান, অথবা আপনার টোফেল নামে একটা বই শুনেছেন, ক্লিপস এন্ড টোফেল, যারা চাকরির পরীক্ষার্থী পড়ায়, তো ওখানে গিয়ে দেখবেন যে প্রেজেন্ট পারফেক্টের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে যদি কোনো কাজ অতীতে এক থেকে বেশিবার করা হয় তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টে। এখন আমার দোষ নাই, এখন ওই বই যারা লিখেছে তাদের দোষ, তাই না? মানুষজন, আমি আরেকটা আপনাদের ভুল ধারণা আমি আপনাদের এখন ক্লিয়ার করব। বিষয়টা হচ্ছে এমন, আচ্ছা যাই হোক, আমি এই জিনিসটা কাকে বুঝাতে পারিনি একটু বলুন তো, হাত তুলুন প্লিজ কাইন্ডলি। আমার মনে হয় আমি 3-4 জনকে বুঝাতেই পারিনি এখন। এখানে যে প্রথমটা সঠিক হবে না দ্বিতীয়টা সঠিক হবে, বলুন তো কেন? মানে কাকে বুঝাতে পারিনি, প্লিজ হাত তুলুন। ইয়েস, এনিবডি এলস? 2 জন। আর হ্যাঁ, মানে ওটা তো কেন, মানে এই যে কেনর জন্যই তো আপনাকে আসলে এর বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এটা যদি আসলে কোনো ফিজিক্স হতো, এটা যদি আসলে কেমিস্ট্রি হতো, তখন আমি আসলে গাণিতিকভাবে প্রমাণ করে দেখানোর আমার সুযোগ ছিল। কিন্তু এখন আমি ইংলিশ, আমি আসলে কি প্রমাণ করে দেখাবো? আমাকে দেখাতে হবে রেফারেন্স। এই জন্য আমি আপনাকে রেফারেন্স দিলাম যে টোফেল নামে একটা বই আছে, একদম মার্কেটে খুবই প্রচলিত, ব্রিটিশদের লেখা, মনেতে আমেরিকা বা আমি জানি না, রাইটার সম্ভবত হচ্ছে আমেরিকান বা অথবা ব্রিটিশ কিছু হচ্ছে হবে। তারপর ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার অথবা হাই স্কুল ইংলিশ গ্রামার, এগুলো কিন্তু ইংলিশের বই, হ্যাঁ। সো ওগুলো হচ্ছে আমার রেফারেন্স। আমি তো আসলে খাতা কলমে গণিতে প্রমাণ করে দিতে পারছি না যে এটাই হবে। এখন আপনাকে এটা মেনে নিতে হবে। তুমি আমাকে সাহায্য করেছো, স্টপ, তুমি আমাকে সাহায্য করেছো, দেখুন করেছো আছে, কি আছে? করেছো আছে। তার মানে কাজটা কোথায় শেষ হয়েছে? অতীতে শেষ হয়েছে। এবং আমরা কি সময়টা নির্দিষ্ট করে জানি? জানি না। যেহেতু সময়টা নির্দিষ্ট করে জানি না, তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট। আমরা বলেছি করেছো, গিয়েছি, পড়েছি, এই টাইপের কথাবার্তা মানে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ, হ্যাজ, তারপরে V3। তাহলে তুমি মানে সাবজেক্ট, ইউ হ্যাভ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করেছো। 2 নম্বর বাক্য একই ভাবে, তুমি আমাকে সাহায্য করোনি, you have not helped me। তুমি কি আমাকে সাহায্য করেছো? গুড, আগের কনসেপ্ট, জাস্ট have you helped me, তুমি কি আমাকে সাহায্য করেছো? তুমি কি আমাকে সাহায্য করোনি, have you not helped me। 3 নম্বর হচ্ছে তুমি কেন আমাকে সাহায্য করেছো, why have you helped me। আমি যদি বলি তুমি কখন আমাকে সাহায্য করেছো, হবে এটা? এটা হবে না। তুমি কখন আমাকে সাহায্য করেছো, when have you helped me হবে না। এটাই করতে হবে when did you help me, কারণ এটা when, সাকিব when কোন চিহ্ন, কার চিহ্ন? এক্স্যাক্টলি, এর জন্য এটা অনির্দিষ্ট টাইমে হবে না, তাই না? এই জন্য আমরা দেইনি। তুমি কিভাবে আমাকে সাহায্য করেছো, how have you helped me। তুমি কতক্ষণ, স্টপ, তুমি কতক্ষণ ধরে আমাকে সাহায্য করেছো, how long, how long মানে হচ্ছে কতক্ষণ ধরে তুমি আমাকে সাহায্য করেছো। তুমি কার জন্য আমাকে সাহায্য করেছো, for whom, for whom মানে কার জন্য, for whom have you helped me। তুমি কিসের জন্য আমাকে সাহায্য করেছো, for what, তুমি কিসের জন্য আমাকে সাহায্য করেছো। তুমি কোথায় আমাকে সাহায্য করেছো, where have you helped me, তুমি কোথায় আমাকে সাহায্য করেছো। কারো কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, দেখি স্ট্যান্ড আপ, দেখি এই প্রথম 6টা বাক্য এক শ্বাসে বলবেন। প্র্যাকটিস নিশ্চয়ই বাসায় করেছেন, আপনি কিভাবে করতে বলেছিলাম, রাইট? করেছেন? আপনি যেভাবে একটা হাসি দিলেন, আমি কিভাবে আপনাকে আর গালি দেই। আচ্ছা ঠিক আছে, তাও পড়ুন।
আমি বলেছি এক শ্বাসে বলবেন, আপনি তো প্রত্যেকটা বাক্যের জন্য একটা করে শ্বাস ব্যবহার করছেন। আমি একটু হেল্প করি, পারবেন? স্টপ। You have helped me, you have not helped me. Have you helped me, have you not helped me? Why have you helped me, why have you not helped me? You were helping me. Thank you, sit down. এই যে এভাবে দেখুন, আপনারা যখন নিজ থেকে এভাবে কনভার্ট করতে পারবেন একটা থেকে আরেকটা, তাহলে ধরে নেবেন যে টেন্সের উপর আপনার দখল এসেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা ছোট্ট করে আপনাদের একটা কাজ দেব, সেটা হচ্ছে এমন। আচ্ছা মানুষজন স্টপ স্টপ, এটাকে আমরা পেসিভে করে ফেলি। আচ্ছা জায়গা নাই, না থাকলে শুধু দেখুন। তুমি আমাকে সাহায্য করেছো, তাহলে পেসিভটা কিভাবে বলবো জানো এই মেয়ে? বলুন, ছেলে বলুন তো, পেসিভটা বাংলায় বলুন। যেমন আমি রান্না করি, রান্না করা মানে আমি ভাত রান্না করি, তাহলে ভাত রান্না করা হয় আমার দ্বারা, এভাবে। আর বাংলা ইংলিশ বলছেন কেন? আমি, তুমি আমাকে সাহায্য করো, মানে সরি করেছো, এটাকে পেসিভে করলে কেমন হবে? না, আমাকে তোমার দ্বারা, তাই না মেধা? সিট ডাউন। মেধা, মেধার পাশের মেয়ে ফাইজা, হ্যাঁ আপনি এর ইংলিশটা বলুন। আমাকে সাহায্য করা হয় তোমার দ্বারা, এর ইংলিশটা বলুন। I have been। কারো কি এখানে কোনো প্রশ্ন আছে? তাহলে 2 নম্বরটা বলুন, তার পাশের মেয়ে ঐশী। এই যে 2 নম্বরটা, ইউ হ্যাভ নট। I have, থ্যাংক ইউ, বসুন। নট বিন, তাহলে নটটা বসবে অবশ্যই হ্যাভের সাথে, হেল্পড বাই ইউ। এই তারপরে এখন যেটা করবে সেটা হচ্ছে শ্রাবণী 3 নম্বরটা। হ্যাঁ, হ্যাভ আই বিন, গুড, হেল্পড বাই ইউ। তার পাশের মেয়েকে রুহি, ট্রাই করুন তো। হ্যাভ ইউ হেল্প, এটা তো বললাম। হাউ হ্যাভ ইউ নট হেল্প মি, অথবা এটা হাউ হ্যাভ ইউ হেল্প মি। আর এটা কি লিখলাম? ঠিক আছে, এটা করুন, হ্যাভ ইউ নট হেল্প মি। আপনি না পেলে কোনো অসুবিধা নেই, এটা ট্রাই করুন তো। সমস্যা নেই, বসুন। ইয়া বলুন, আপনি আপনি তো ওই ক্লাসগুলোতে ছিলেন না, এই জন্য পারেননি। বলুন, হ্যাঁ আপনি। কে বলেছে? থ্যাংক ইউ রুহি, থ্যাংক ইউ, তালি দেন। নট বিন হেল্প বাই ইউ। আপনি এটা বলুন তো দেখি। গুড, এই যে ওয়াই হ্যাভ আই বিন হেল্পড বাই ইউ। থ্যাংক ইউ, সিট ডাউন। এবার একটা মিনি টেস্ট, মিনি টেস্ট। হ্যাঁ, পড়াশোনা শেষ মোটামুটি আমাদের আজকে। প্রশ্ন তো অবশ্যই প্রশ্ন তো মানুষজন, এই কয়েকটার মাধ্যমে আমাদের আসলে এই যে কতগুলো টেন্স যা পড়িয়েছি আজ পর্যন্ত 2-3-4 দিন ধরে, সেগুলো রিভাইজ দেবো একটু করে। 1 নম্বর হচ্ছে সাকিব স্টার্ট আখার প্রেজেন্টলি। তাহলে মানে একটু আমরা অর্থটা আনুমানিক করি। আমরা যখন রাইট ফর্ম ভার্ব সলিউশন করব, তখন হলো আমার মূল নিয়ম থাকবে আমি ওই প্যাসেজটা পড়ে একটা অর্থ আমার মতো করে দাঁড় করানোর। ঠিক আছে? তো সাকিব একটা মানে প্রেজেন্টলি মানে কি বর্তমানে বা এখন, এখন একটা গাড়ির ব্যবসা শুরু, এই টাইপের কিছু একটা শুরু করবে বা করছে, এই টাইপের কিছু একটা। আমরা বারবার বলেছিলাম টাইম মার্কার বা টাইম ইন্ডিকেটর গুলো খুবই ইম্পর্টেন্ট। এই শব্দটা যদি আজকে নতুন বললাম। টাইম ইন্ডিকেটর গুলো কি কি? নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, প্রেজেন্টলি, কারেন্টলি, এগুলো থাকলেই প্রেজেন্ট, চোখ বন্ধ করে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে দেখুন প্রেজেন্টলি মানে কি বাংলা অর্থ কি এখন বা বর্তমানে, প্রেজেন্ট এসে নাও বা অ্যাট দিস মোমেন্টের মতো অর্থ দেয়। তাহলে এই জন্যই হবে সাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ স্টার্টিং। এখানে তো গো টু কিছু দেই নাই, এখানে শুধু স্টার্ট আছে, এজন্য স্টার্টিং। 2 নম্বর বাক্য হচ্ছে জরিনান জয়নাল, একের থেকে বেশি সাবজেক্ট, দুইটা মানে প্লুরাল সাবজেক্ট। দেখুন সোফার, সোফার মানে কি এখন পর্যন্ত। তাহলে প্রেজেন্ট পারফেক্টের একটা স্ট্রাকচার কি, মানে একটা বৈশিষ্ট্য কি ছিল? পাঁচটা অতীত, এটা হচ্ছে ফার্স্ট। অতীত থেকে চলতে চলতে এখন, এটা হচ্ছে নাও। এখন পর্যন্ত চলবে মানে বর্তমান পর্যন্ত চলবে বা বর্তমানে এসে থেমে যাবে, দুটাই সত্য।
অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে, মানে বর্তমানে চলছে বা বর্তমানে থেমে যাবে, সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট বলতে পারি। তাহলে সো ফার মানে হচ্ছে এখন পর্যন্ত। জরিনা এন্ড জয়নাল দুইজন, এর জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। আমি একটু আগে বললাম ইনডেফিনিট টাইম প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হবে? হ্যাভ লার্নড, LEARNED, কেউ ঠিক লিখলেও ঠিক আছে, লার্নড। 3 নম্বর হচ্ছে মার্জিয়া হ্যাজ বিন রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। এভরিডে মানে প্রতিদিন, এটা একটা নিয়মিত অভ্যাস বোঝায়। আমি প্রতিদিন স্কুলে যাই, এটা একটা কি নিয়মিত অভ্যাস বোঝায় না? আমি প্রতিদিন ভাত খাই, নিয়মিত অভ্যাস। তার মানে যেহেতু এভরিডে আছে, এর জন্য প্রতিদিনের হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এগুলো কিছুই হবে না, হয়ে যাবে কি শুধু রিডস। 4 নম্বর বাক্য একটু আগে আলোচনা করলাম, তুমি কখন আমাকে টাকা দিয়েছো, কখনের ইংলিশ কি হবে? ওয়েন। তাহলে হচ্ছে কি when did you give me money? হ্যাঁ, give me টাকা ইউজ করতে পারেন, সমস্যা নাই। না না, ডিটারমিনেন্ট বসা দরকার নেই, আমরা তো ফিক্স করে বলছি না। আসলে এখানে কোনো নির্দিষ্ট ফিক্স টাকার কথা বলিনি, এজন্য আমরা মানি বা ইয়া বলেছি আর কি। 5 নম্বর হচ্ছে আমি পড়াশোনা করিনি গত বছর। দেখুন গত বছর দিয়েছি, এজন্য হয়েছে I didn't study last year. এভরি টিচার মানে প্রত্যেক শিক্ষক, একজন করে বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে। এভরি টিচার প্রত্যেক শিক্ষক আসে আমার ক্লাসে আফটার টেকিং প্রিপারেশন ইন মাই স্কুল। তাহলে আমার একটা স্কুল আছে, সেই স্কুলে প্রত্যেক শিক্ষকই প্রস্তুতি নিয়ে আসে। তার মানে এটা আসলে কি হবে? এভরি টিচার খামস হবে। কেউ যদি লেখে শুড খাম, কোনো অসুবিধা নেই, শুড খাম কোনো অসুবিধা নেই। কেউ যদি লেখে উইল খাম, কোনো অসুবিধা নেই। কেউ যদি লেখে মাস্ট খাম, কোনো অসুবিধা নেই, সবগুলাই অর্থ পরিপূর্ণ। হ্যাঁ, কোনটা কামস হবে? শুধু কামস হবে 100%, শুড উইল মাস্ট খাম এগুলো 100% হবে। বুঝে গিয়েছে? তো আমরা 6টা লিখেছি। 0 কে পেয়েছে? কেউ 0 পাননি? 1 কে পেয়েছেন? একজন, দুইজন। আপনি 1 পেয়েছেন? 3 জন। 2 কে পেয়েছেন? একজন, দুইজন। 2 পেয়েছেন? 3 কে পেয়েছেন? 3 এর কেউ নাই। 4 কে পেয়েছেন? 1 2 3 4 5 6 7 4। ওকে। 5 কে পেয়েছেন? 1 2 3 4 5 6 7 8। ওকে। 6 কে পেয়েছেন? আমি শুধু একাই, 6 এর কেউ পাইনি। ও সরি, দেখি নাই। 2 জন 6। ওকে, কেউ তো অ্যাটলিস্ট 0 পাননি, এটাই ভালো। কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে? আমরা আজকের ক্লাসের মাধ্যমে টেন্সকে আপাতত আমরা বিদায় জানাচ্ছি। বেসিক টেন্স। এই শুনুন, একটা স্টপ। আমি রান্না করে থাকবো। বলুন তো এটা কোন সেন্স দিচ্ছে? কোন সেন্স? ফিউচার সেন্স দিচ্ছে। এই যে মানে এটা বেসিক্যালি করে থাকবো, গিয়ে থাকবো, পরে থাকবো, এই টাইপের হচ্ছে সেন্স তো ফিউচার। কিন্তু টেন্স কোনটা? ফিউচার পারফেক্ট। কোন টেন্স? ফিউচার পারফেক্ট। তাহলে আমি যদি বলি আমি 2 ঘন্টার মধ্যে সেখানে গিয়ে থাকবো, আমি 2 ঘন্টার মধ্যে সেখানে গিয়ে থাকবো। এই দেখুন, গিয়ে থাকবো। এই যে 2 ঘন্টার মধ্যে, এর ইংলিশটা হবে বাই 2 আওয়ার্স। তাহলে আমি যদি বলি আমি সকাল 10টার মধ্যে যাব, তাহলে বাই 10 AM। আমি যদি বলি আমি সকালের মধ্যে যাব, বাই মর্নিং। অথবা এখানে কিছু কিছু ক্ষেত্রে বিফোরও হতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা বাইটা ইউজ করি। তাহলে দেখুন আমি সেখানে গিয়ে থাকবো, তাহলে স্ট্রাকচারটা কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এরপরে V3। তাই যেহেতু ফিউচারের জন্য উইল টাইপের কথাবার্তা হবে। আই কি হবে বলুন তো? উইল হ্যাভ না? আই উইল হ্যাভ, যেহেতু বলছি গিয়ে থাকবো, অতীতে সম্পূর্ণ হয়ে থাকবে, সরি ভবিষ্যতে সম্পূর্ণ হয়ে থাকবে, এর জন্য কি হবে? গো, ওয়েন্ট, গন। গন দিয়ার মানে সেখানে, বাই
2 hours। এখন আমি কাকে একটা এখনো প্রশ্ন ধরি নাই, আমাকে বলুন তো। লাস্ট ক্লাসে আমরা আপনাকে খুবই মিস করেছি, কোথায় গিয়েছিলেন? শাকিলাকেও তো, মা শাকিলা কোথায় গিয়েছিলেন? আর পরে এসছে, আপনি কোথায় গিয়েছিলেন? এখন সুস্থ? ওকে গুড। কি হয়েছিল? জ্বর, মাথা ব্যথা, সর্দি? হ্যাঁ, ও পেট ব্যথা। ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ। শাকিলা আপনি কোথায় গিয়েছিলেন? কালকে ছিলেন? ও মা, আপনাকে যে আমি দেখলামই না। আপনি, তুমি আমাকে সাহায্য করে থাকবে, ইংলিশ বলুন। আপনি না, ওই আপনার পিছনে একটা মেয়ে। দেখ তো আমি কেমন কি করে বাঁচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন আপনাকে করেছি, আর এর আগের কথাটা বলেছি একে। আর ওর ইচ্ছা হয়েছে, দাঁড় হয়ে আছে, বসে থাকতে পারছে না। আপনি বলুন। তুমি আমাকে সাহায্য করে থাকবে, এর ইংলিশটা বলুন। 2 দিনের মধ্যে। বাই 2 days। বাই ইউজ করবো, নট ইন। ওকে, বাই ইউজ করবো। যদি বাই ইন এগুলা ইউজ আমরা পরে বলবো। আপনি বসুন। এই মেয়ে, আপনি চশমা। হ্যাঁ, আই সি ইউ। জেসিকা, বিদেশি নাম। তো জেসিকা 2 দিন, জেসিকা 2 বছরের মধ্যে বিদেশে গিয়ে থাকবে। Abroad 3 years। থ্যাংক ইউ, সিট ডাউন। মানুষজন, এবার একটা খুবই ভয়ঙ্কর জিনিস আমরা লিখবো। গল্পই তো করবো। এই যে আর না, এই যে এটা জাস্ট এই 4টা লাইন লিখবো জাস্ট। এগুলো কিছুই না। প্রথমটাকে কয়েকটা জাস্ট উল্টা লিখেছি, এটা উল্টা লিখেছি, এটা উল্টা লিখেছি। হ্যাঁ, এখনই বলবো না, এখন বলবো না, জাস্ট লিখে রাখুন। তুলে, ও মা, এটা পৃথিবীর দামি জিনিসগুলোর মধ্যে একটা। আচ্ছা, তাও কষ্ট করে একটু লিখুন। কি হলো? এখানে কি শেষ, আমাদের পড়াশোনা শেষ। ওয়াইল্ড 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 ইজ ওয়াইল্ড। মেঘলা, আমি কি আপনাকে বুঝাতে পারছি? মানে এটা ইংলিশ করতে বলি নাই, মানে আমি কি আপনাকে বুঝাতে পারছি?
ঠিক আছে, লিখুন। হ্যাঁ, ওই যে লেখা শেষ। হ্যাঁ, যাদের লেখা শেষ হয়েছে তারা দাঁড়ান তো, একটু ব্যায়াম করুন, নাহলে কোমরের অসুবিধা হবে আবার। দেখা না গেলে খাতাটা নিয়ে দেখেন, সামনের জন্য যাদের শেষ হয়েছে তাদের খাতা নিয়ে দেখুন। আমরা এই কথাগুলো একটু রেকর্ড রাখতে চাই, অন রেকর্ড। আমাদের শেষ প্রাইভেট, আমার কথা শুনুন একটু প্লিজ। আমি প্লিজ বলেছি, এরপরে যদি কেউ টু শব্দ করেন খবর আছে। বিষয়টা হচ্ছে এমন যে আসলে মানে আবারও গতকালকে যেটা বলেছিলাম, পড়া আসলে কাউকে শেখাতে পারে না। যে আমি যেগুলো বিষয় শিখেছি এগুলো আসলে আমি নিজ থেকে শিখেছি, ইউটিউব দেখে শিখেছি, ফেসবুক থেকে শিখেছি, বই পড়ে শিখেছি। আমি খুব কম টিচারের কাছে খুব কম সময়ের জন্য ইংলিশ পড়েছি, আর সর্বোচ্চ ইংলিশ পড়েছি শিমুল স্যারের কাছে, শুধু ক্লাস 8-এ। শিমুল স্যারের কাছে আসলে আমার মানে অ্যাজ এ পড়াশোনা বা স্টুডেন্টের দিক থেকে আসলে স্কুল বা কলেজ লাইফে এই যে 4 বা 6 বছরের মধ্যে আমরা 1 বছর পরিপূর্ণ পড়েছি কিনা, বা 1 বছর হবে পড়েছি। আর বাকি পড়াগুলো হচ্ছে, যদিও শিমুল স্যারের কাছে আমরা এগুলো কিছুই শিখিনি, তেমন কিছুই শিখি নাই, কিন্তু ক্লাস 8-এ আমার মনে আছে যেটা খুবই কাজে দেয়। শিমুল স্যারের কাছে আমরা টেক্সট বইটা পড়েছিলাম, ক্লাস 8 টেক্সট বই। এটা আমার খুবই কাজে দিয়েছে। এখান থেকে আমি নিজের ইচ্ছায় আরো অনেকগুলো ভোকাবুলারি পড়েছিলাম। যেমন একটা যদি বলি, ওখানে ছিল রিফার টু, নকশিকান্থা ইন্ডিকেটস বা রিফার্স টু। সেখান থেকে আমরা পড়েছিলাম রিফার্স টু মানে হচ্ছে ইন্ডিকেট, রিফার্স টু মানে হচ্ছে ডিনোট, গুড। রিফার্স টু মানে হচ্ছে মিন মানে বুঝায়, রিফার্স টু মানে হচ্ছে স্ট্যান্ড ফর, রাইট। এই সবগুলারই বাংলা অর্থ হচ্ছে অর্থ। আমি যেটা বলতে চাচ্ছি, ভোকাবুলারি ছাড়া ইংলিশে খুব কম মানুষই ভালো করতে পারে, এবং সেই ভোকাবুলারি আপনারা পড়বেন টেক্সট বই থেকে। এটাতে কোনো টিচারের কাছে গিয়ে পড়তে হবে বিষয়টা এমন না, এখন ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, নিজ ইচ্ছায় পড়তে হবে। এবং আমাদের ক্লাস তো আসলে মাত্র 25টা ক্লাস বা 1.5 মাসের ক্লাস। তবে আমাদের যদিও সময় অল্প, কিন্তু এই সময় আপনি যত কিছু শিখবেন বা আপনাকে শেখানো হবে ইনশাল্লাহ, পুরো 2-3 বছরেও আপনি ওই জিনিসগুলো শেখেন নাই বা ভবিষ্যতেও শেখানো হবে না আপনাদেরকে। সো এটাই আমরা, যতটুকু আমি শেখাতে পারি ততটুকু তো শিখবেন, এবং নিজ উদ্যোগে শিখবেন, নিজ থেকে পড়ে শিখবেন। জোর করে তো আসলে ভালোবাসা হয় না, তাই না? এই যে আমি যখন এই কথাগুলো এতক্ষণ বলার একমাত্র কারণ, যারা ভার্বের লিস্ট নিয়েছেন তারা কি পড়েছেন একটু হলেও? কে কে পড়ে, যারা নিয়েছেন তার মধ্যে কে কে পড়েছেন সাত তুলুন তো। অনলি একজন, 2-3 জন, আর কোথায়? সো এর জন্যই এই কথাগুলো বলা, যে আমাদের চেহারা মানে আমাদের স্বভাব এমন হয়ে গিয়েছে যে আসলে আমাদেরকে পড়া দিতে হবে, তারপরে পড়বো। তারপরে যে আমি ভালো মতো পড়ি না, তারপরে পড়া হয় না ভালো মতো দেওয়ার জন্য। এর জন্য আমি যেটা বলছি, এই যে আমরা যে টেন্স পড়ালাম, টেন্সের ক্লাস আজকে এখানে ইতি করলাম, বেসিক ক্লাস এখানে আমরা কি করলাম, শেষ করলাম। তাহলে আপনার কাজ কি থাকবে? আপনার কাজ থাকবে এখন বই থেকে, যে যার কাছে যে গ্রামার বই আছে, বা ইউটিউব থেকে বা অনলাইন যে কোনো জায়গা থেকে হয় ক্লাস করুন, না হলে বই পড়ুন। বই পড়ে ওই গ্রামার বই আসলে কিভাবে লিখেছে আর আপনি কিভাবে বুঝেছেন সেটার সাথে একটা ষড়যন্ত্র করুন, সেখানের সাথে কম্পেয়ার করুন, যে আপনি আসলে গ্রামারের ওই তথাকথিত ফালতু নিয়মগুলো ছাড়াও আপনি বুঝতে পারেন কি পারেন না সেগুলো দেখুন। অনেক কিছুই তো আছে, তাই না? এগুলো আসলে আমি তো সবকিছু আপনাকে মানে পড়াতে পারবো না, সহজ কথা। আপনাকে নিজ থেকে পড়ে শিখতে হবে। আমি জাস্ট স্টার্টিংটা আমি শুরু করতে পারি, বা বিষয়টাকে একটু সহজ করে দিতে পারি। দ্যাটস ওয়াই শিক্ষকদেরকে বলা হয় ফ্যাসিলিটেটর। ঠিক আছে, মানে যারা সহজ করে কোনো কিছু। তাহলে মূল বিষয় হচ্ছে আমরা যেই টপিক পড়াবো, এই টপিক হচ্ছে আপনারা গ্রামার থেকে, গ্রামার বই, ইউটিউব, ফেসবুক, কি বলে ওটাকে, চ্যাট জিপিটি, জেমিনাই, যেটাই হোয়াট এভার, আপনার নিজ উদ্যোগে একটু করে পড়াশোনা করবেন। মানে নিজেকে নিজ থেকে এগিয়ে রাখা। বিষয়টা কি? নিজেকেই নিজ থেকে এগিয়ে থাকা বা রাখা। আর 2 নাম্বার হচ্ছে ভার্বের লিস্ট আপনারা নেবেন। ভার্বের লিস্ট নিয়ে প্রথম 7টা আগামীকালের জন্য পড়া। এই কেউ 60 যখন বললাম আমরা, আপনারা এই 60-এর মধ্যে তো আপনার 40টাই পড়া। আপনাকে কি বলতে হবে এই যে গো এর পরে যে ওয়েন্ট হয়, এটা কি আপনি জানেন না? তারপরে যে গন হয়, ডু এর পরে যে ডিড হয়, তারপর যে ডান হয়, এগুলো আমাদের 40টাই পড়া, এই জন্য 60টা দিলাম। বলুন। হ্যাঁ, ওটা কামরুজ্জামান স্যারের দোকান থেকে নেবেন, বা আমরা কি গ্রুপে দিয়েছি পিডিএফটা? আচ্ছা, যেখানে পারেন নেবেন। হ্যাঁ হ্যাঁ, এই দুটো দ্বারা আসলে কি বোঝায়? এটা নির্দিষ্ট সময় বোঝায় নাকি অনির্দিষ্ট সময় বোঝায়?
রাইট, বলুন বলুন। হ্যাঁ এটাই বলছি। এখন HW এইচ বাসার কাজ দিলাম ভার্বের লিস্ট, এবং আর জাস্ট একটা শুধু ভার্ব, সেটা ভার্ব হচ্ছে রাইট। কি ভার্ব? রাইট। আমরা এই পর্যন্ত যতগুলো টেন্স শিখেছি জাস্ট অ্যাক্টিভ, নট প্যাসিভ। কোনটা স্যার? অ্যাক্টিভ, শুধু রাইট দ্বারা। তার মানে বিষয়টা কেমন প্লিজ লক্ষ্য করুন। আমি করি, আই অ্যাম রাইটিং, আই অ্যাম নট রাইটিং, আই ওয়াজ রাইটিং, আই উইল বি রাইটিং, একসাথে যদি কম্বিনেশন করতে পারেন আরো ভালো। সহজ কথা হচ্ছে সেখানে আপনার সবগুলো টেন্স এই পর্যন্ত যতগুলো শিখেছি সবগুলোর একটা কি থাকবে? ছোঁয়া থাকবে। আমি কি পড়াটা বুঝাতে পেরেছি? পারি নাই এখনো। রাইট আছে না? রাইট দ্বারা প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট, এন্ড ফিউচার পারফেক্ট করতে পারলে করিয়েন, সমস্যা নেই। এই কয়েকটা আর কি। কারো কোনো প্রশ্ন আছে? রুহি বুঝতে পেরেছেন? না জাস্ট 6টা। হ্যাঁ, না কি কিনা মানে হ্যাঁ কি তো, যে আমি একটা চিঠি লিখি, লিখি না কি কি না, ওভাবে কোন হবে বাবারে কি যে বোঝালাম। হ্যাঁ হ্যাঁ এই টাইপে। আর যে যেভাবে বুঝেছেন দেখি আপনাদের কি বুঝাতে পারলাম, ওভাবে করে আসিয়েন। ভার্বের লিস্টের এটা 60টা ভার্ব, প্রথম 60টা ভার্ব পড়ে আসবেন। ওখানে সঠিক বাংলা মোটামুটি সঠিক উচ্চারণ সহ দেওয়া আছে। হ্যাঁ আগামীকাল কি বার? শুক্রবার। আগামীকাল হচ্ছে আমাদের বন্ধ থাকবে, ঠিক আছে। তবে এখানে একটা বিষয়, আমরা যে বিষয়গুলো এখন যাদেরকে বুঝাতে পারি নাই, আগামীকাল আমরা 3:30টার সময় এখানে থাকবো। হ্যাঁ, তো কারো যদি কোনো প্রয়োজন হয়, কোনো সমস্যা, আপনাদেরকে বলছি আপনারা আসবেন, যার সমস্যা থাকবে সে আসতে পারেন। আগামীকাল অফিসিয়ালি আমাদের ক্লাস বন্ধ। হ্যাঁ ঠিক আছে। যদি আর শনিবার, হ্যাঁ শনিবার তো আমাদের 12টায় 12 যে নিয়মে হয়। হ্যাঁ আপনার প্রাইভেট তো শেষ করার সময়। আচ্ছা মানুষজন শুনুন, শনিবারটা আমরা আপাতত আগামী শনিবারের জন্য 12:30 নিলাম। হ্যাঁ অসুবিধা নেই তো, তাই না? ঠিক আছে, আমরা আজকে যে গল্পটা বলতে চেয়েছিলাম সেটা আমরা আগামী ক্লাসে শুরু করবো।